আমার বাবা মা আমার বড় বোনের মৃত্যুর পর আমাকে আমার দুলা ভাইয়ের সাথেই বিয়ে দেয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যখনই আমি আমার মৃত বোনের রুমে যেতাম তখনই আমি আপুর গলার আওয়াজ শুনতে পেতাম। আমার মৃত বোনের গলার আওয়াজ যখনই শুনতে পেতাম তখনই আমি ভয় পেয়ে যেতাম। এদিকে আমার দুলা ভাই আমার বড় বোনের ছবিটা নিয়ে একটা রুমে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কি যেন করতে। একদিন আমি এটা রহস্য জানতে ওই রুমের ভিতর লুকিয়ে রইলাম। এরপর আমি যেটা দেখলাম এটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো। আজ আমার বিয়ে, লাল বেনারসিতে আমাকে নাকি খুব সুন্দর লাগছে। সব মেয়েদের মতো আমারও একটা স্বপ্ন ছিল, আমার বিয়ে হবে, আমি সাজুগুজু করব। কিন্তু আমার সেই স্বপ্ন একদমই পূরণ হলো না, কারণ আমার দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছিল। তিনি খুব সুন্দর আর সুদর্শন পুরুষ ছিলেন। কিন্তু যাই হোক, আমি তো তাকে আমার দুলা ভাইয়ের নজরেই দেখেছি। আমার বোনের মৃত্যুর পর আমার বোনের শাশুড়ি দুলা ভাইয়ের সাথে বিয়ের জন্য আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসে, আর আমার মা সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আমাকে কিছু না জানি। কথাটা শোনা মাত্রই আমি অনেক রেগে যাই। আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু একদিন আমার মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, শোন মা, সুমন অনেক কম বয়সী একটা ছেলে, সেও তোকে অনেক ভালোবাসবে। সে তো তোর বোনের সাথে মাত্র 2 বছরের সংসার করেছে, আর সবচেয়ে বড় কথা হলো সে অনেক ভালো, লোভী ছেলে নয়। অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম যে বয়স্কদের বুদ্ধিতে কাজ করাই মনে হয় ভালো হবে। আরেকটা কথা, আমার বোন বিয়ের পর সবসময় সেজে গুজে থাকতো, হাসি খুশি থাকতো। এটা দেখে আমার তখন মনে হলো হয়তো আমার দুলা ভাই আমাকেও এরকম হাসি খুশি রাখবে। এরপর আমাদের বিয়েটা হয়ে গেল, আমিও শ্বশুরবাড়ি চলে গেলাম। আমার স্বামীর রুমে ঢুকেই দেখলাম দেয়ালে আপুর ছবি টানানো আছে। ছবিটার কাছে গিয়ে বললাম, আমার প্রিয় আপু, আমি তোমাকে অনেক মিস করি। এই বলে আমি সাজানো বিছানায় বসে পড়লাম। এদিকে আমার দুলা ভাই সুমন ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এরপর আমার বিছানা পাশে এসে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেভাবে এসেছিল সেভাবেই আবার ফিরে গেল। সে যাওয়ার সময় যখন দরজাটা বন্ধ করে দিয়ে গেল তখন আমার ঘুমটাটা তুলে তাকিয়ে দেখলাম দেয়ালে আমার আপুর ছবিটা আর টানানো নেই। তখন একা একা বসে বসে ভাবলাম কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপর ভাবলাম সুমন হয়তোবা আপুর মৃত্যুর 1 বছর পরেও আপুকে ভুলতে পারেনি, আপুকে তো সে খুব ভালোবাসতো। এরপর চিন্তা করলাম যে তার কাছে গিয়ে তাকে একটু সান্ত্বনা দিই। এরপর যখনই তার পেছন পিছন গেলাম, গিয়ে দেখি সে যে রুমে ঢুকেছে সেই রুমে দরজা বন্ধ করে দিয়েছে। মনে মনে ভাবলাম যে আসলে একটা লোক একটা ছবি নিয়ে রুমের ভিতর বসে বসে কি করতেছে। পরে মনে মনে ভাবলাম সারাদিন তো অনেক ধকল গেছে, একটা কাজ করি, ঘুমিয়ে পড়ি। এজন্য আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সুমন আমার পাশে বিছানায় বসে আছে। আমার শাশুড়ি তাকে নাস্তা করতে বলতেছে। আমাকে ঘুম থেকে উঠা দেখা মাত্র সুমন আমাকে বলতেছে, নতুন জীবনে নতুন সংসারে তোমাকে স্বাগতম। আর এদিকে দেয়ালে লাগানো আপুর ছবিটা দেখি ঠিকঠাক জায়গায় আবার চলে আসছে। ছবিটার দিকে তাকাতেই মনে হচ্ছিল আপু আমাকে কিছু বলতে চাইছে। এদিকে সকালে সুমনে কিছু বন্ধু বান্ধব এসেছিল, সে তাদের সাথে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে। সারাদিন আমি অনেক কিছু ভেবেছি, হয়তোবা আজকে আমরা খুব সুন্দর সময় কাটাতে পারবো। এরপর রাত হয়ে গেল, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আজ রাতেও আমি অবাক হয়ে গেলাম, কারণ সে গত রাতের মতো আজকেও আমার রুমে এসে আপু ছবিটা নিয়ে চলে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার চলে যাওয়ার দিকে। আমিও উঠে তার পেছনে পিছনে চলে গেলাম। গিয়ে দেখি সে আবার দরজা বন্ধ। কিন্তু সুমনের কিছু কথা আমার কানে আসতেছিল। আমি দরজায় কান লাগিয়ে শুনতে চাইলাম, কিন্তু একটা কথাও স্পষ্ট ভাবে শুনতে পেলাম না। এদিকে আমার শাশুড়ি দেখে আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে কি হয়েছে এখানে। আমি তাকে কিভাবে বলি যে 2 দিন থেকে আমি আমার বরের পিছনে পিছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। এরপর আমি হতাশ হয়ে রুমে এসে বসে আপু আর সুমনের কথা ভাবতে লাগলাম। আমরা 2 বোন ছিলাম। আপুকে অনেক ধুমধাম করে আমার মায়ের বান্ধবী ছেলে সুমনের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আপু তো অনেক হাসি খুশি ছিল, খুব সুখী ছিল। বিয়ের কিছুদিন পরেই আপু সবসময় বলতো যে তার বুকে নাকি ব্যথা হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এর কিছুদিন পরেই সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল। আপু শাশুড়ি বলেছিল আপুর নাকি রাতের বেলা হঠাৎ বুকে ব্যথা উঠে, আর তার থেকে এত বড় দুর্ঘটনা ঘটে যায়। এদিকে বাবা মা ভেবেছিল আপুর মতো আমিও সুখে থাকবো, এই জন্য সুমনের সাথে আমাকে বিয়েটা দেয়। কিন্তু আমি তো সুমনের মনোভাব বুঝতেই পারতেছিলাম না। সে তো সারাদিন মোটামুটি ভালোই ছিল, কিন্তু রাত হলে আপু ছবিটা নিয়ে অন্য রুমে চলে যেত। সেই ছবিটা নিয়ে রুমের ভিতর প্রতি রাতে কার সাথে যেন কথা বলে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের ভিতর অদ্ভুত এক স্বপ্ন দেখলাম আমার আপু অন্ধকার এক রুমে চিৎকার করে কান্না করতেছে, আর আমি আপুকে অন্ধকারে ধরার চেষ্টা করতেছি, কিন্তু আমি কিছুতেই তাকে ছুতে পারছি না। আপু, তুমি আমার সামনে আসছো না কেন? আমি আপুকে বললাম। তখন আপু বলল, তুই আমাকে তখনই ছুতে পারবি যদি তুই আমাকে সঠিক বিচার পাইয়ে দিস, তুই আমার একমাত্র আশা। কিছু জিজ্ঞাসা করতে যাব, ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। এদিকে আমার কোনো খেয়াল নেই, আমার কানে শুধু আপুর কথাগুলোই বাজতেছিল। এদিকে একটা কথা বলে রাখি, আমার আপু খুব ধার্মিক ছিল। পরের দিন সকালে সুমন যখন অফিসে চলে গেল, আমি তার সেই রুমে চলে গেলাম। দেখতে চেয়েছিলাম ভেতরে আসলে কে আছে। ভিতরে ঢুকতেই দেখি একটা সোফা আর ওয়ার্ড্রোব ছাড়া কিছুই নেই। একটা আলমারি ছিল। আলমারির দরজাটা যখন আমি টান দিলাম, তখন আলমারির ভেতর থেকে একটা শপিং ব্যাগ আমার পায়ের কাছে এসে পড়লো। আমি যখনই ব্যাগটা দেখতে গেলাম, ভেতরে দেখি অনেকগুলো নেশার ওষুধ দিয়ে ভরা। কাউকে কিছু না জানিয়ে আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এরপর সন্ধ্যা হতে সুমন দেখে অস্থির ভাবে ঘোরাফেরা করতে লাগলো। মনে হচ্ছিল তার মূল্যবান কিছু হারিয়ে গেছে। ভাবলাম সুমন হয়তো বা মাদকাসক্ত, আর সে যদি এটাই হয় তাহলে তো তার এই বদভ্যাসটা আমাকেই তাড়াতে হবে। সাহস করে শাশুড়িকে বললাম যে আপনার ছেলে তো মাদকাসক্ত, তাহলে আমার আর আমার আপুর জীবনটা কেন আপনি এইভাবে নষ্ট করলেন? তখন আমার শাশুড়ি অবাক হয়ে বলল, তেমন কিছুই না, আসলে তোমার আপু চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটা একা হয়ে যায়, তাই এমন পাগলামি করছে। আর কিছু না বলে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই দেখলাম আমার আপুর কান্না ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। তার চোখ দুটো আমার কাছে বিচার চাইছে, কিন্তু কিসের বিচার আমি সেটাই বুঝতে পারলাম না। এরপর একটা বুদ্ধি করলাম, ভাবলাম আপুর ডেথ সার্টিফিকেটটা আমাকে জোগাড় করতে হবে। এদিকে আমি বাড়ির সব
রুম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো প্রমাণ বা কিচ্ছু পেলাম না। এদিকে শুধুমাত্র আমার শাশুড়ির রুমটা চেক করা বাকি ছিল। এরপর আমার শাশুড়ি যখন একদিন গোসল করতে গেলেন, আমি তার রুমে চুপি চুপি ঢুকে ওই কাগজটা খুঁজে পেলাম। কাগজটাতে দেখি ওইরকম অস্বাভাবিক কিছু নাই, আপু স্বাভাবিক মৃত্যু হয়েছে এটাই লেখা ছিল। এরপর আমি তো অবাক হয়ে গেলাম পরের দিন যখন সুমন ওই রুমে আবার ঢুকতেছিল, কিন্তু তার হাতে সেদিন দুইটা ছবি ছিল। ভাবলাম তার একটা হয়তো বা আপুর ছবি, তাহলে আরেকটা ওই ছবিটা কার? সুমন আমার রুমে এসে আমার দিকে গভীর ভাবে তাকিয়ে রইলো, আমি ঘুমিয়ে পড়েছি কিনা সেটা চেক করার জন্য। এদিকে আমিও তো ঘুমানোর ভান করে চুপচাপ করে শুয়ে রইলাম। ভাবলাম আজ রাতে আমি এই রহস্য বের করেই ছাড়বো। সুমন যখন একদম নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে আবার তার সেই রুমে চলে গেল। আজকে সুমন ওই রুমে যাওয়ার পর দরজাটাও বন্ধ করেনি, ভাবছে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি এজন্য। আমি দৌড়ে ওর পিছু পিছু গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম যে সুমন আপুর ছবিটার দিকে ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে বলতেছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আর নিজের রুমে চলে এলাম। এরপর ভাবলাম সুমন হয়তো বা আপুকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে প্রতি রাতে তার জন্য কান্না করে। তাহলে আপুই বা আমার কাছে কিসের বিচার চাইছে? আর এদিকে মা আর ছেলের কোনো খারাপ কিছুই তো আমার চোখে আসছে না। কিছুক্ষণ ঘুমানোর পর আমার ঘুমটা গভীর রাতে ভেঙে গেল। আমি সেই রুমটার দিকে ছুটে গেলাম। সুমন তো আমার সাথে নয়, সবসময় ওই রুমটাতেই ঘুমাতো। যেই না গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে দেখলাম ভেতর থেকে দরজাটা লক করা আছে। এরপর সকালবেলা আমি যখন আমার আলমারি থেকে কাপড় চোপড় বের করতে গেলাম, গিয়ে দেখি ওই ব্যাগটা আর সেখানে নেই। পরে ভাবলাম সুমন হয়তোবা তার নেশা ছাড়তে পারতেছে না, এই জন্য ওই ব্যাগটা হয়তোবা আবার নিয়ে গেছে। রাতের বেলা যখন শাশুড়ির কাছে খেতে বসলাম, তখন শাশুড়ি মা বলতেছে, বৌমা তোমার ফোনটা একটু আমার কাছে দাও, আমি ডাক্তারের সাথে কথা বলবো, আমার ফোনে টাকা নেই। আমার ভীষণ মাথা ব্যথা করতেছে, ডাক্তারের সাথে এই জন্য আলোচনা করতে হবে যে কোন ওষুধটা খাবো। আমার ফোনে আবার এইদিকে কল রেকর্ডিং চালু করা ছিল। ডাক্তারের নাম্বারে কলটা দিয়ে আমি শাশুড়িকে ফোনটা দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা পর শাশুড়ি কথা বলা শেষ করে আমার রুমে এসে ফোনটা দিয়ে গেল। এদিকে রাতের বেলা যখন সুমন বাসায় এসলো, আমার জন্য পিৎজা নিয়ে আসলো। এসে আমাকে বলতেছে, এই নাও গরম গরম আছে, এটা খেয়ে ফেলো। তখন তো আমি খুব খুশি হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি সুমন হয়তো বা আমার দিকে একটু একটু করে দুর্বল হচ্ছে। তো এরপর আমি যখন ফোনটা হাতে নিলাম, দেখলাম যে আমার শাশুড়ি আর ডাক্তারের কল রেকর্ড। আমি যখন এই রেকর্ডিংটা চালু করলাম, কল রেকর্ডটা শোনার পর আমার তো মাথায় আর কাজ করতেছিল না। আমার শাশুড়ি ডাক্তারকে বলতেছিল যে আপনি আমার ছেলেকে যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধ তো একদমই কাজ করতেছেন। আপনি তো বলেছিলেন আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে, তাহলে ভালো হবে।